ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির র্যালি ও সমাবেশ, স্লোগানে স্লোগানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি, রাজধানীর বাইরেও কর্মসূচি। প্লট দুর্নীতিতে হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কাদের কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের জন্য আবেদন। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতে ব্যবসায় স্থিতিশীলতা ফেরার আশা। প্রথম দিনের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থী অভিভাবকের সন্তোষ, প্রশ্ন ফাঁসে সব উৎস বন্ধ করা হয়েছে, দাবি শিক্ষা উপদেষ্টার। Oh, big appeal. That's the moment. And look at the celebrations for Bangladesh. নারী বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে নিগার সুলতানার সেঞ্চুরি। স্বাগত সান্ধ্য বাজারে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। শাফিন, আমরা সবাই জানি যে গাজায় এই মুহূর্তে কি রকম বর্বরচিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এবং এই গণহত্যা নিয়ে ইসরায়েল আসলে কারোর প্রতিবাদেরই কোনো তোয়াক্কা করছে না। আজ এমনই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং তিনি এটাও বলেছেন পতিত যে আওয়ামী সরকার ছিল তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আজ নয়াপল্টনে এই যে ফিলিস্তিনে যে ইসরায়েল যে বর্বরচিত হামলা চালাচ্ছে তার প্রতিবাদে সংহতি জানিয়ে যে র্যালিটি করা হয়েছে সেখানে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেছেন। সেখানে বিএনপির অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা বলছেন সারা বিশ্বব্যাপী মুসলিমদের নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে যখন প্রতিবাদী হয়ে ওঠে বা আন্দোলন হচ্ছিল, এর মাঝে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনাগুলো যারা ঘটিয়েছেন তারা পতিত আওয়ামী লীগের দোসর এবং ইসরায়েলের দোসর বলে তারা আখ্যায়িত করেছেন। এ নিয়ে আমরা দেখব জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। ফিলিস্তিনিদের উপর ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের মতো বিক্ষুব্ধ বাংলাদেশও। প্রায় মাটির সাথে মিশিয়ে দেয়া গাজা ও রাফায় ইসরায়েলের আরও শক্তি দিয়ে আগ্রাসন চালানোর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ নীরব থাকলেও প্রতিবাদের ঝড় উঠেছে বুড়িগঙ্গার তীরে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গাজায় গণহত্যার প্রতিবাদে নয়াপল্টনে সংহতি র্যালির আয়োজন করে বিএনপি। কর্মসূচি সফল করতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় দলের কর্মী সমর্থকরা, হাতে ফিলিস্তিনের পতাকা আর কণ্ঠে স্বাধীন ফিলিস্তিনের দাবি। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের নিশ্চিহ্ন করার চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা বিশৃঙ্খলা করছে তারা পতিত স্বৈরাচার ও ইসরায়েলের লোক বলেও আখ্যায়িত করেন তারা। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাচ্চাকুরুজের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে আজকে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক।
এ সময় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মুসলিম বিশ্বের মোড়লরা সক্রিয় ভূমিকা রাখছে না। পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল ও আড়িপাতার যন্ত্র কিনে পতিত আওয়ামী লীগ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলেও দাবি করেন তিনি। আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি, সমর্থন প্রকাশ করতে দেখি, কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। গাজা ও রাফায় লাখ লাখ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি। প্রতিবাদ ও সংহতি র্যালিতে আসা নেতাকর্মীরা বলছেন, ফিলিস্তিনি নাগরিকদের প্রতি ভ্রাতৃত্ববোধের জায়গা থেকেই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছেন তারা। হাজার মাইল দূরত্বের এই বাংলা ভূখণ্ড থেকে ধারাবাহিক প্রতিরোধ বিশ্ববাসীকে যেমন ঐক্যবদ্ধ করবে, তেমনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে অংশ নেন দলীয় নেতাকর্মী সহ হাজারো মানুষ। বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যানার ফেস্টুন সহ যোগ দেন দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। অবিলম্বে গণহত্যা বন্ধ করে গাজাবাসীর ত্রাণ প্রবেশের দাবি জানিয়ে স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা। পৃথিবীতে আর কোনো যেন শিশু কোনো বোমার আঘাতে, কোনো বুলেটের আঘাতে যেন মৃত্যু না হয়। আমরা প্রত্যেকটা শিশুর সুনিশ্চিত সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। আমরা চাই অচিরে হামলা বন্ধ হোক এবং এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। প্যালেস্টাইনে যে অত্যাচার চলছে সে অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ, আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। অন্যায়ভাবে ওখানকার শিশু, নারী থেকে শুরু করে বেসামরিক লোককে হত্যা করা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পূর্বাচলে প্লট দুর্নীতিতে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত পরোয়ানা জারি করেন। দুদকের আইনজীবী বলেন, রাজুকের প্লট বরাদ্দ পেতে কোনো আবেদনই করেননি পুতুল। ক্ষমতা ব্যবহার করে প্লট পেয়েছেন তিনি। আর এতে রাজুক ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা প্রত্যক্ষ সহযোগিতা করেন। রাব্বি হোসেনের প্রতিবেদন। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে একে একে আসতে থাকে বিদেশে কোটি কোটি টাকা অর্থ পাচার ও দুর্নীতির নানা অভিযোগ। এবার রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত, যেখানে 1 নম্বর আসামি করা হয় সাইমা ওয়াজিদ পুতুলকে। বৃহস্পতিবার দুদকের করা দুর্নীতির এই মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজিদ পুতুল, যেখানে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অ্যাপ্লিকেশন করতে হয়, সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজিদের মা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদ পদবি ব্যবহার করে এবং তার পদ পদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। প্লট বরাদ্দ নিয়ে রাজুকের কোনো আইন মানা হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাইমা ওয়াজিদ পুতুল, তার নামে সুদা সদন, সেটা একটি রাজুকের প্লট, সে সুদা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে। এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজিদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয় এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে।
এ মামলায় আসামি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গুলদার, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন সহ 16 জন, যারা সবাই এখন পলাতক। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে জুলাই গণ আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের জারির জন্য আবেদন পাঠানো হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে করা 339টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 54 জন। দেশের স্বার্থে এই বিচার শেষ করা দরকার বলেও মত দিয়েছেন তিনি। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্টে পতন হয় শেখ হাসিনার। 1 মাসের আন্দোলনে নিহত হয়েছে 1,500 মানুষ। এসব হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সংশোধনী আনা হয়েছে আইনেও। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে প্রসিকিউশন টিম। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে নাম পাঠানো হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিরা আছেন। আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার এম মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে। তিনি এ সময় আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলা হয়েছে। আসামি 141 জনের মধ্যে শেখ হাসিনা সহ 87 পলাতক আর গ্রেফতার আছেন 54 জন, যাদের মধ্যে মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা রয়েছেন। বিচার সুষ্ঠুভাবে করার জন্য ট্রাইব্যুনালের আইনের উপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি। এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কাউকে গ্রেফতারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগবে না। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা, তাদের বিচার করার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামোয় বিচার কাজ এগিয়ে নেওয়ার কথা জানায় প্রসিকিউশন টিম। জাহিদ হাসান, এখন, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে সমস্যা না হয় সেজন্য দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান বাণিজ্য উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক স্থগিত বাংলাদেশের জন্য ভালো খবর, যা বাণিজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও মনে করেন উপদেষ্টা। আজহার লিমনের প্রতিবেদন। 2020 সাল থেকে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের যে সুবিধাটি দিয়ে আসছিল তাতে দেশটির দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকেরা। মূলত ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, জুতা কিংবা গহনার মতো সামগ্রীগুলো অপেক্ষাকৃত কম খরচে ভারত থেকে রপ্তানির সুযোগ তৈরি হয়েছিল এর মাধ্যমে। কিন্তু কোনো রকম পূর্ব সতর্কতা ও আলোচনা ছাড়াই কার্গো জটের কারণ দেখিয়ে হঠাৎ করে এই সুবিধা বাতিল করে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার। এক ধরনের প্রতিবন্ধকতা তৈরির শঙ্কা তৈরি হয়, রপ্তানির এই পাইপলাইনটি বন্ধ হয়।
এই যখন পরিস্থিতি, তখন সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, ভারতের এই পদক্ষেপে রপ্তানি বাণিজ্য প্রতিযোগিতায় যাতে কোনো প্রভাব না পড়ে সেভাবে নিজেদের বিমানবন্দর থেকেই পণ্য রপ্তানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। মোরলেস অ্যাবাউট 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। এখানে উপদেষ্টাকে যুক্তরাষ্ট্র ঘোষিত বাড়তি শুল্ক স্থগিতের বিষয়েও জানতে চাওয়া হয়। প্রতিক্রিয়ায় তিনি জানান, এটা এমন একটি ভালো খবর যা দেশের বাণিজ্য পরিস্থিতিকে স্থিতিশীল করবে। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি, এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। বাণিজ্য ঘাটতি ও শুল্ক সংকটের সমাধান করতে খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আজহার লিমন, এখন, ঢাকা। ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা বাতিলের ঘোষণায় রপ্তানি বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। উল্টো বাংলাদেশ লাভবান হবে বলে মত তাদের। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে দিল্লির বিমানবন্দরের তুলনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খরচ কমানোর তাগিদ দেন তারা। তা না হলে এই সুযোগ নিতে পারে মালদ্বীপ। তবে সিদ্ধান্ত বাতিলের আগে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা করা দরকার ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে জাহাজীকরণের মাধ্যমে নদীপথ বেছে নেওয়া হলেও অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ক্রেতাদের পছন্দ আকাশপথ। এক্ষেত্রে শীর্ষ পণ্য তৈরি পোশাক। তবে তৈরি পোশাক উৎপাদনের অন্যতম এই গন্তব্য কতটুকু সহজ ক্রেতাদের জন্য? চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারে অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতার বিষয়টি বেশ পুরনো। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউজের সেবার মানও প্রশ্নাতীত নয়। 20 বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি না বাড়লেও রপ্তানি বেড়েছে 3 গুণ। অবকাঠামোগত সীমাবদ্ধতায় সময়ক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন খরচ বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে রুট ছিল মালদ্বীপ। তবে 2020 সালে ভারতের ভূখণ্ড ব্যবহারের চুক্তির পর ক্রেতাদের গন্তব্য হয় দিল্লি এয়ারপোর্ট, যেখানে ঢাকার চেয়ে কেজি প্রতি খরচ কমে প্রায় $1। গত মঙ্গলবার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় আলোচনা তৈরি হয় রপ্তানিকারকদের মধ্যে। তাদের মতে এতে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত হলো যে আমাদের যে ল্যান্ড সি এয়ার যে আমরা গুডসগুলো পাঠাই দিল্লি থ্রুতে, প্রধানত ভারতের, এখানে এই আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমাদের খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। কারণ নর্মালি খুব বেশি ফাস্ট ফ্যাশন যেগুলো থাকে বা বায়ারদের যে রিকোয়ারমেন্টে খুব জলদি যে গুডসগুলো লাগে সেগুলোই সাধারণত তারা এয়ারের মাধ্যমে নেয়। এতে করে বায়ারদের কিছু ধরেন খরচ বাড়বে, সেই খরচটা এখানে কীভাবে অ্যাডজাস্ট করা যায় যেন আমাদের বিজনেস ভলিউমে কোনো যেন ব্যত্যয় না ঘটে, সেভাবেই কাজ করা হচ্ছে। আমাদের উচিত হবে যে আমাদের এয়ারপোর্টের সক্ষমতা বৃদ্ধি করে এখানেও কস্টটা যেন আন্তর্জাতিক যে লেভেল মানদণ্ড সেই অনুযায়ী থাকে। এদিকে 2015 সালে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দেশ লাভবান হয় এমন চুক্তি বাতিল না করার পক্ষে ব্যবসায়ীরা। চিটাং পোর্ট এখানে রেভিনিউ আর্ন করতেছে, মংলা পোর্ট রেভিনিউ আর্ন করতেছে, এবং আমাদের দেশীয় শিল্পের কোনো ক্ষতি হচ্ছে না। অবশ্যই আমরা রেভিনিউ আর্ন করবো। তারা ভুল করলে আমাদের ভুল করার দরকার নেই, বরং তারা বন্ধ করবে, আমরা খুলবো। তবে আমাদের যদি সক্ষমতার ঘাটতি থাকে তাহলে আমরা বাতিল করতে পারি, তাও আমাদের উচিত হবে একটা নির্দিষ্ট সময়ে নোটিশ দিয়ে। ওরা একটা ভুল পদক্ষেপ নিয়েছে বলেই আমাদেরকে নিতে হবে আমি এটা মনে করি না, বাট এটা গভর্নমেন্ট টু ডিসাইড। নেপাল ও ভুটান যেহেতু এই সিদ্ধান্তের বাইরে, তাই বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে মত অর্থনীতিবিদদের। তবে এটি বাতিলের আগে বাংলাদেশের সাথে আলোচনা করা দরকার ছিল বলে মনে করেন তারা। বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে হয়তো পণ্য পরিবহনের চাপ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে হয়তো মূল্যটিও বেশি পাবে, এয়ার কার্গোর ক্ষেত্রে মূল্যটি হয়তো বৃদ্ধি পাবে। তবে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক এই প্রতিক্রিয়াটি সীমিত হলেও সিদ্ধান্তটি আমাদেরকে কিছুটা বেশ কিছুটা হতবাক করেছে। তবে বাংলাদেশের উচিত হবে না এর বিপরীতে কোনো ধরনের কাউন্টার কোনো মেজারে নেওয়া
বরঞ্চ উচিত হবে আলাপ আলোচনার মাধ্যমে উভয় দেশের মধ্যকার যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে সেটিকে ব্যবহার করে সমাধানের সূত্র বের করা। বাংলাদেশে উৎপাদিত মোট তৈরি পোশাকের 10 থেকে 12% রপ্তানি হয় দিল্লির আকাশপথ ব্যবহার করে। তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাশাপাশি লাভবান হবে মালদ্বীপ। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল তুচ্ছ ঘটনা, মালদ্বীপের সাথে বাণিজ্যে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। রাজধানীতে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS আয়োজিত এক অনুষ্ঠানে মালদ্বীপের হাই কমিশনার আরও বলেন, বাংলাদেশ থেকে মালদ্বীপে পণ্য যায় শ্রীলঙ্কা হয়ে, তাই এতে কোনো প্রভাব পড়বে না। তাছাড়া এই ছোট বিষয় নিয়ে আঞ্চলিক সম্পর্কেও প্রভাব পড়বে না বলে জানান তিনি। সরাসরি বাণিজ্য চালু করতে বাংলাদেশ মালদ্বীপ কাজ করছে বলেও মন্তব্য করেন শিউনিন রশিদ। The deadline for this initiative is 30th. 4 দিনের বিনিয়োগ সামিটে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ প্রাপ্তি না থাকলেও বিগত সময়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা। এছাড়া সম্মেলনে পাওয়া প্রতিশ্রুত বিনিয়োগ দ্রুত দেশে নিয়ে আসতে কাজ করা হবে। বৃহস্পতিবার সামিটের সমাপনী সংবাদ সম্মেলনে এই কথা জানায় তারা। বিডার এই আয়োজনের প্রশংসা করেছে রাজনৈতিক দল বিএনপি, এনসিপি ও জামায়াত। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। পতিত আওয়ামী সরকারের আমলে জ্বালানি সংকট, রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতা সহ বেশ কিছু কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেমেছে তলানিতে। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া নানা সংস্কারের মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সামিটের আয়োজন করা, যা আগামীতে বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের ব্যবসার প্রবৃদ্ধির সাথে বেকারত্ব দূর করবে। তবে 4 দিনের আয়োজনে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ। কিন্তু বিগত সময়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তা কিছুটা কেটেছে বিদেশি ব্যবসায়ীদের কাছে। এতে নতুন বাংলাদেশে ব্যবসার অনেক সম্ভাবনাই দেখছেন বিদেশিরা। শেষ দিনের সংবাদ সম্মেলনে বিডা জানায়, কত ডলারের বিনিয়োগ এলো তা নয়, বরং মূলত বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় করে দেওয়া আর একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই সামিটের উদ্দেশ্য। সাবসেগমেন্ট বা এই সেক্টরগুলোতে কি কি অপরচুনিটি আছে, কি কি পটেনশিয়াল আছে ইনভেস্টমেন্টের, সেটা অবশ্যই একটা। কিন্তু এর বাইরে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের এই সেক্টরে আমাদের দেশীয় লোকাল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমে যারা আছেন ওদের সাথে আসলে আমাদের বিদেশিদের কানেকশনটা করে দিয়ে, এটাকে আমরা বলি ম্যাচ মেকিং। তো দেখবেন যে আমাদের প্রতিটা ব্রেকআউট সেশনের পরেই 30 মিনিট বা 1 ঘন্টার একটি ম্যাচ মেকিং আছে, যেখানে আসলে নেটওয়ার্কিং আমার বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের দেশীয় যে ইনভেস্টর আছে ওদের থেকে ম্যাচ করিয়ে দেওয়া। বিটার দাবি, এবারের সম্মেলনে $260 মিলিয়ন বড় বিনিয়োগের প্রস্তাব নিশ্চিত করা গেছে, সাথে আরো ছোট ছোট অনেক বিনিয়োগের কথা হয়েছে। এদিকে বিডার এই আয়োজনের প্রশংসা করলো রাজনৈতিক দলগুলো। এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের ব্যবসা পরিবেশ নিয়ে আরো কাজ করতে হবে। গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাবি, দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে বিশ্বের শীর্ষ 20 দেশের তালিকায় প্রবেশ করবে। সামিট 25-এ যারা এসেছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম এখানে একটা স্টল করেছে এবং আমার জানা মতে আমাদের যারা এখানে স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন তারা অনেক ইনভেস্টরকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে ভিশন 20 আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এ সময় সামিট শেষে যে সকল বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে তা দ্রুত দেশে নিয়ে আসতে কাজ করা হবে বলে জানায় বিডা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। নির্বিঘ্নে শেষ হলো প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিচ্ছে 19,28,000 পরীক্ষার্থী। আজ অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রথম দিনের প্রশ্নপত্রের মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তোষ। কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। ফরহাদ বিন নূরের প্রতিবেদন।
এ তো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। মাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়ার এই মুহূর্তে অভিভাবক মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অভয় এবং দোয়া। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকেন 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। যানজটের সংখ্যা বিবেচনায় রেখে 2-3 ঘন্টা হাতে রেখেই কেন্দ্রে পৌঁছান অনেক অভিভাবক ও পরীক্ষার্থী। এরপরও যাদের কিছুটা দেরি হয়েছে তাদের কেউ কেউ যানজটে পড়েন ভোগান্তিতে। পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে ব্যক্তিগত গাড়ির কারণে এই যানজট, তাই ক্ষোভও ঝাড়েন অনেক অভিভাবক। মিনিমাম 1.5 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছি, তারপরেও যানজট ছিল। মানে আইডিয়াল স্কুল থেকে আমরা মতিঝিল দিয়ে আসছি, আইডিয়াল স্কুল থেকে মনে করেন ওখানে রিক্সা থামিয়ে দিয়ে তারপরে হেঁটে হেঁটে আসা লাগছে এই পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ব্যক্তিগত প্রাইভেট গাড়িগুলা 2-3টা সারিতে রাখা হয়েছে। এই গাড়িগুলো যদি রাখা না হয় পরীক্ষা কেন্দ্রের আশপাশের অবস্থা খুব বেশি একটা খারাপ হবে না। গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী এবার কমেছে। সারা দেশে 30,45টি শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,970 পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। 11 শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের 3,715টি কেন্দ্রে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন শিক্ষা উপদেষ্টা আসেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করতে। পরিদর্শন শেষে পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয় সে উৎসগুলো বন্ধ করা হয়েছে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। এদিকে প্রথম দিনে পরীক্ষার শেষে অভিজ্ঞতার কথা জানালেন শিক্ষার্থীরা। প্রশ্নগুলো সব সহজ ছিল, কোনো বইয়ের বাইরে থেকে এরকম ঘুরায় পেঁচায় কিছু দেয় নাই। অনেক ইজি ছিল কোশ্চেনটা, সব লেখছে এ টু জেড সব লেখছে। আমি বাংলা জীবনে সব লিখি নাই। যেমন এরকম অনেকগুলো গার্ডিয়ান ভিতরে ঢুকে গেছে, ওদেরকে স্কুলের বাইরে রাখা উচিত ছিল, কারণ এখন বের হইতে হইতে একটা হাঙ্গামা। এই পরীক্ষা শেষ হবে আগামী 13 মে। এছাড়া 15 থেকে 22 মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। প্রতিটি পরীক্ষা শেষ পর্যন্ত নির্বিঘ্নে দিতে চান প্রত্যেক পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, পরীক্ষা শেষ হবার 60 দিনের মধ্যে প্রকাশ করা হবে ফলাফল। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 3,715টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রস্তুতি ভালো থাকায় ভালো ফলের প্রত্যাশা তাদের। এবার মেধার মূল্যায়ন হবে বলেও আশাবাদী শিক্ষার্থীরা। প্রতিবেদনে বিস্তারিত। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। শিক্ষার্থীদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। কুমিল্লায় যানজট এড়াতে সকাল 8টার পর থেকে কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থী অভিভাবকরা। ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। সকল প্রস্তুতি শেষে সকাল 9টায় কেন্দ্রে প্রবেশ শুরু করে পরীক্ষার্থীরা। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে 1,69,680 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য প্রিপারেশন ভালোই নিয়েছি, পরিবেশও মোটামুটি ভালো আছে। এই যে আন্দোলন গেল আমাদের একটু সমস্যা হয়েছে, কিন্তু আমাদের যে টাইমটা দেওয়া হয়েছে ওই টাইমে আমরা কভার করে ফেলছি। সারা দেশের মতো রাজশাহীতেও একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী বোর্ডের অধীনে নিয়মিত, অনিয়মিত এবং মানোন্নয়ন মিলিয়ে 1,81,904 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যেহেতু আন্দোলন অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরে সময়টা অনেক এক্সটেন্ড করা হয়েছে, এর জন্য প্রিপারেশনটা ভালো ছিল। প্রশ্ন অনেক ভালো ছিল, প্রিপারেশন অনুযায়ী বলতে গেলে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। আইনানুগ সকল প্রস্তুতি আছে আমাদের। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ইনশাল্লাহ হবে না, এবং পরীক্ষার নীতিমালা অনুযায়ী যা যা ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। উৎসাহ, উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। এবার এই বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে 1,164টি বিদ্যালয়ে 1,41,061 জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আজকে পরীক্ষাটা অনেক মজা হয়েছিল, যেটা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি পাই গেছে। অনেক বেশি সহজ হচ্ছে, আমরা ফুল আনসার করে আসছি, 7টাতে 7টাই হয়েছে। বরিশাল বিভাগের 6টি জেলার মোট 194টি কেন্দ্রে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে 84,303 জন, যার মধ্যে ছাত্র 39,335 জন এবং ছাত্রী 44,968 জন। এবছর মেধার সঠিক মূল্যায়ন হবে বলেও আশাবাদী পরীক্ষার্থীরা।
পরিবেশ সবকিছুই ভালো ছিল, শুধু মানে টিক চিহ্নটা একটু কমন পড়ে না, টিক চিহ্নটা অনেক হার্ড আসছে। খুবই সহজ হয়েছে প্রশ্ন, আর পরীক্ষা খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। জুলাই আন্দোলন যেটা হয়েছে এটা তো আমাদের কল্যাণের জন্যই সবাই হয়েছে, এই কারণেই আমাদের এই পরীক্ষাটা আরো সুষ্ঠুভাবে ও ভালোভাবে আমরা দিতে পারবো। এছাড়া বরিশাল এবং ঝালকাঠিতে 11টি ভিজিলেন্স টিম এবং বাকি 5 জেলায় 5টি টিম গঠন করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত করার জন্য যা যা করার কথা সেগুলো আমরা করেছি। ডিসি মহোদয়গণের সাথে আমি এই 5 দিন ধরে কন্টিনিউ আমি তাদের সাথে যোগাযোগ করতেছি এবং তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা অর্জন করতেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে দিনাজপুর জেলা থেকে 38,132 জন, সবচেয়ে কম পঞ্চগড়ে 12,496 জন। সারা দেশের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে 1,02,872 জন শিক্ষার্থী। আজকের পরীক্ষা আমাদের অনেক ভালো হয়েছে, আমাদের স্যাররা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ভালো হয়েছে, সবগুলো আনসার করছে, প্রশ্ন মোটামুটি সহজ ছিল, আর পরীক্ষার পরিবেশে ভালোই ছিল, কোনো সমস্যা হয়েছে না, আমরা সুন্দর করে পরীক্ষা দিছি। পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে 144 ধারা জারি থাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শিক্ষা বোর্ড। শোভন মাহমুদ খান, এখন। 5 আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখনো কার্যক্রম চলমান রয়েছে। এসব অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যেন কেউ নিজের হাতে তুলে না নেয়, আইন প্রয়োগ করার যারা তাদের হাতে অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। কোনো দেশের নেতাদের অনুরোধে নয়, বরং মার্কিন অর্থনীতিকে লাল বাতির হাত থেকে বাঁচাতেই শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস ও বন্ড মার্কেটের বিনিয়োগ কমায় এমন বোধোদয় হয়েছে ট্রাম্পের। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। গেল বুধবার চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ প্রায় 90টি দেশের উপর উচ্চ হারে শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সপ্তাহ না ঘুরতেই 90 দিনের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি। ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ কি? সপ্তাহ জুড়ে এই বিষয়ে অনড় থাকা ট্রাম্প কেন হঠাৎ পিছু হটলেন? মার্কিন শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিতের পরই ট্রাম্পের এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে, যেখানে বলা হচ্ছে বিভিন্ন দেশের নেতারা তার কাছে ধন্যা দিয়েছেন বলেই তিনি চীন ব্যতীত অন্যান্য দেশের উপর সম্পূরক শুল্কারোপ 3 মাসের জন্য স্থগিত করেছেন। যদিও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতেই শুল্কারোপ স্থগিত করতে বাধ্য হয়েছেন। এ নিয়ে সিএনএন-এর প্রকাশিত খবরে বলা হয়, গত এক সপ্তাহে ধস নেমেছে মার্কিন স্টক মার্কেটে। ডাও জোন্স, নাসদাক ও S&P 500-এর শেয়ারের দর কমেছে উল্লেখযোগ্য হারে। একই অবস্থা বন্ড মার্কেটেরও। গত এক সপ্তাহে $1 ট্রিলিয়ন বিনিয়োগ হারিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের রেড অ্যালার্টের কারণেই শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ট্রাম্প। And we saw the successful negotiating strategy that President Trump implemented a week ago today. It has brought more than 75 countries forward to negotiate. China is the most imbalanced economy in the history of the modern world, and they are the biggest source of the U.S. trade problems. And indeed, they are problems for the rest of the world. I was watching the bond market. The bond market is very tricky. I'm honored to have done it. And, look, nothing's over yet, but we have a tremendous amount of spirit from other countries, including China. China wants to make a deal. They just don't know how quite to go about it. It's one of those things they don't know how quite. They're proud people. যদিও ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মন্দার হাত থেকে বাঁচাতে পারবে না বলে মত বিশ্লেষকদের। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। বিশ্বের 148তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তবে ইসরায়েলের অভিযোগ এর মাধ্যমে হামাসের হয়ে ভূমিকা রাখতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 35 ফিলিস্তিনি। এখনও ধ্বংসস্তূপের মধ্যে রয়েছেন অর্ধশতাধিক মানুষ।
নাফিয়া আরমান মনোনয়ন জানাবেন বিস্তারিত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রায় 150 দেশ। যদিও এ তালিকায় অনুপস্থিত পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো, এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। বুধবার ফ্রান্স 5 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান খোদ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর দাবি, আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জানান, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং সঠিক মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Ou l'augmentation des tarifs. Nous pensons que c'est une mauvaise idée et une mauvaise réponse aux questions du déficit commerciaux. Nous avons aussi toujours dit que nous défendrions notre économie et donc তবে ফ্রান্সের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের দাবি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একতরফা স্বীকৃতি দেওয়ার অর্থ ফ্রান্সের হামাসের হয়ে ভূমিকা রাখা। গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের পেরিয়েছে 22 দিন। বুধবার গাজা সিটির একটি আবাসিক ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি, নিখোঁজ অর্ধশতাধিক। আটকে পড়াদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। পশ্চিম তীরের বালাটা শরণার্থী শিবির ও নাবলুসে সামরিক অভিযানের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইডিএফ। এদিকে গাজাবাসীর সমর্থনে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। যদিও মিসাইলটি পতিত হয়েছে সৌদি আরবের ভূখণ্ডে। 18 মার্চ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে 18টি ব্যালিস্টিক মিসাইল ও 2টি ড্রোন ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। এছাড়াও বুধবার নতুন করে একটি সহ গেল 22 দিনে প্রায় $3.5 কোটি 18টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের। এদিকে গাজার প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ হয়েছে ইরানে। রাজধানী তেহরানে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন হাজারো ইরানি। এ সময় পোড়ানো হয় ইসরায়েলের পতাকা। শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহতের ঘোষণা ছিল আন্দোলনকারীদের কণ্ঠে। এদিকে অস্ত্র সমর্পণের বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় সম্মতি জানিয়েছে হিজবুল্লাহ। বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও আকাশপথে হামলা বন্ধের শর্ত দেয়া হয়েছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।